৭০ অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য, সংখ্যানুপাতিক ভিত্তিতে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার সিদ্ধান্ত। আস্থা ভোট এবং অর্থ বিল এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। ইরান ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করছে সরকার। বিশ্ববাজারে বাড়লেও এখনই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই, জানালেন অর্থ উপদেষ্টা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু, শেখ হাসিনাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৭০ অনুচ্ছেদ নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সাথে সংখ্যানুপাতিক হারে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার ব্যাপারেও একমত পোষণ করেছে তারা। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এই অগ্রগতি হয়েছে। বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে কমিশন। সভার শুরুতে কমিশনের উপপ্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। দুপুরে বৈঠকের বিরতিতে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ব্যতীত অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন বলে একমত হয়েছে সবাই। একই সাথে সংখ্যানুপাতিক হারে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার ব্যাপারেও ঐকমত্য হয়েছে। তবে এনসিপির প্রতিনিধি বলেছেন, ঐকমত্য কমিশনে অনেকগুলো দল একটি দলের বক্তব্যে শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না। অন্য কোনো নির্বাচনের কথা এনে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা, এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না। সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সেই দুইটা বিষয় হলো আস্থা ভোট এবং অর্থ বিল। এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। দর্শক, এ পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে, কোন পর্যায়ে রয়েছে বৈঠক এখন? বৈঠকটিতে আজকে মূলত ৪টি এজেন্ডা ছিল এবং ৪টি এজেন্ডার মধ্যে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৩টি এজেন্ডা নিয়েই আলোচনা শেষ হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির পরের যে আলোচনা বা যে এজেন্ডা নিয়ে, সেই এজেন্ডা নিয়ে আবারও এই যে ঐকমত্য কমিশনের বৈঠকটি সেটি আবারও শুরু হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির পর মূলত একটি এজেন্ডা নিয়ে আলোচনা চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান বিচারপতি নিয়োগের যে ইস্যুটি, সেই ইস্যুটি নিয়ে মূলত এখনকার যে আলোচনা, সেই আলোচনাটি চলছে এবং এই আলোচনাটিতে আসলে সব দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা তাদের মতো করে মতামত নিচ্ছেন এবং যেটি এর আগে আমরা দেখেছি যে ৩টি এজেন্ডা নিয়ে, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ এবং সংসদীয় আসনে নারীদের যে কোটা, সেই বিষয়টিতে মোটামুটি এক ধরনের ঐকমত হয়েছে এবং সংসদীয় যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোতে বিরোধী দলের পক্ষ থেকে যেন সদস্যদের রাখা হয় সেই বিষয়েও মোটামুটি একমত হয়েছে। মূলত প্রধান বিচারপতিতে এখানে মূলত বিভিন্ন দল তাদের পক্ষে বিপক্ষে যে মতামতগুলো, সেই মতামতগুলো মূলত ঐকমত্য কমিশনে এখন তুলে ধরার চেষ্টা করছেন। আমরা যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি আজকের মতো শেষ হবে এবং ৫টা নাগাদ হয়তো ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তিনি আলী রিয়াজ, তিনি হয়তো আজকের বৈঠকটি নিয়ে সার্বিক
যে বৈঠকটি হলো সেটির বিষয়ে কি সিদ্ধান্ত হলো সেটি নিয়ে মূলত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন, তাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরবেন। আচ্ছা সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। সময় মতো দেশে নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস পেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়া সহ কোন কোন খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলা দেশের নির্বাচিত সরকারের জন্য সুবিধাজনক। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলেও আশা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2-এ সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এদিন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেয়া হয় সংবর্ধনা। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। আর অ্যাটর্নি জেনারেল জোর দেন আন্তর্জাতিক মানের স্বচ্ছ বিচারের উপর। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা, এটাই আমাদের কথা। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানাচ্ছি। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে 24 জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। বিশ্ববাজারে বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে, তবে এই যুদ্ধ বেশি দিন চলবে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা। যুদ্ধের পরিস্থিতি নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে বলে মনে করছে না উপদেষ্টা পরিষদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না।
ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এখন আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত, বাট আমরা অবজার্ভ করছি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। দর্শক, ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানে। পেশাজীবী আছেন এর মধ্যে। আমি জানি না আপনাদের কোনো বন্ধু বান্ধব আছে কিনা, গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান ওখানে সম্ভবত বাংলা বেতার বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরও কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে, 400 বা এরকম, না 100 আরো কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। তো আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য, সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে, এবং যুদ্ধের আপডেটের সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। তেহরান ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরও কিছু দেশে প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে, আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে, এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে মানে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নেই 1 মাসের বেশি। অচল নগর ভবন, দুর্ভোগে নাগরিকদের অনেকে। এর মধ্যেই নিজ থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, আইনি বাধ্যবাধকতা মেনে তিনি অফিসিয়ালি নিজেকে মেয়র ঘোষণা করেননি, তবে তার পরামর্শেই চলবে নগর ভবন। গেল 1 মাস ধরে নগর ভবনে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন মনির হোসেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা ফুলবাড়িয়া সুপারমার্কেটে 3টি দোকান আছে তার। সেই দোকানের ভাড়া নির্ধারিত সময়ে না দিতে পারায় জরিমানা হচ্ছে এই দোকানের। এর ভিতরে যদি আমি ভাড়া না দিতে পারি তাহলে আমার জরিমানা দিতে হবে, এবং আমার ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স জুনের ভিতরে না দিতে পারি সেটারও জরিমানা, এবং কি আমার দোকানের উপর একটা ব্যাট আছে, ওই ব্যাটটাও জুন মাসের ভিতরে পরিশোধ করতে হবে, না দিতে পারলে আমার জরিমানা। আমার কি অপরাধ? আমি কেন জরিমানা দিব? এটার দায় কে নিব? এটা যারা আন্দোলন করে তারা নিবে না সরকার নিবে? সেবা না পেয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন। দুর্ভোগের কথা গণমাধ্যমে বললে ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের রোষে পড়ছেন ভয়ে কেউ কথাই বলছেন না।
এ যেন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তাই সাধারণ মানুষের প্রশ্ন, নগর ভবনের ক্ষমতার যুদ্ধে নাগরিকরা আর কতদিন থাকবেন সেবা বঞ্চিত? গেল কয়েকদিন কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মেয়র হিসেবেই উপস্থিত হচ্ছেন ইশরাক হোসেন। সত্যি কি তিনি মেয়র? শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড। যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদবি নিয়ে আমি বসে হতাম। তার দাবি, ওয়ার্ড সচিবদের মাধ্যমে জরুরি সেবা দেয়া হচ্ছে, তাই নগর ভবনে এমন তালা থাকলেও দুর্ভোগ হচ্ছে না সাধারণের। ডেঙ্গু চিকুনগুনিয়ার জন্য বর্তমানে নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের জরুরি কাজে ব্যাঘাত ঘটে থাকলে 12 ঘন্টার মধ্যে শহরের কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হতো না। ইশরাক হোসেন জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও মেয়র পদ নিয়ে জনগণকে অসত্য তথ্য দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা। তার পদত্যাগ দাবি করেন এই বিএনপি নেতা। এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে, তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন হল পাড়া প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তোলেন। তাদের দাবি, ক্যাম্পাসে একের পর এক সহিংস ঘটনার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাই দায়ী। ছাত্রদল নেতারা বলেন, তারা আগেও লিখিতভাবে প্রশাসনকে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। আজ তারই ফল ভোগ করছে শিক্ষার্থীরা। সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানানো হয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে কিছু দুষ্কৃতকারী এই সংগঠনের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তাদের আশ্রয় প্রশ্রয় আজকে এই বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাসে পরিণত হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আগামী 5 দিনের মধ্যে এই ঘটনায় তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছে এনসিপি। আজ দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ প্রদান করা হয়। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে এনসিপি নেতা সারোয়ারকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে এনসিপি। এদিকে ফেসবুক স্ট্যাটাসে নিজেকে নির্দোষ দাবি করেন সারোয়ার তুষার। বলেন, এটা সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।